মন ভাঙা গানে কাঁদিয়ে চলে গেলেন মুক্তিযোদ্ধা, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। এই বয়স হয় না যে পৃথিবী থেকে চলে যাওয়ার, ওনার অনেক কিছু দেওয়ার ক্ষমতা ছিল। ওনার খুব ইচ্ছা ছিল যে উনি গ্রামে থাকবে, একান্তে থাকবে। এই শহর ওনার ভালো লাগতো না। আমাদের প্রজন্মকে উনি ধরে রাখার যে একটা দায়িত্ব বোধ নিয়েছিলেন, আমরা বলবো যে এটা কখনোই এই ক্ষতিপূরণ হওয়ার নয়। জাতিকে সে কলঙ্ক মুক্ত করে দিয়েছে, আজকে চলে গেছে। আমরা সাথী যোদ্ধারা আল্লাহর কাছে দোয়া করি যেন তাকে জান্নাতবাসী। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনে কাল নেওয়া হবে শহীদ মিনারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শিরিন আক্তার এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন 28 ফেব্রুয়ারি, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 30 জানুয়ারি, জানালেন ইসি সচিব। সময় সংবাদে দুর্নীতির খবর প্রচারের পর ঢাকা বরিশাল নৌ রুটের মিয়ারচর চ্যানেল আরও 38 মিটার ড্রেজিংয়ের সিদ্ধান্ত, চ্যানেল পরিদর্শনে প্রতিনিধি দল। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে 8টি প্রকল্প অনুমোদন। কাল বসছে পদ্মা সেতুর 6 নম্বর স্প্যান। নেওয়া হচ্ছে মাওয়া থেকে জাজিরা প্রান্তে। দৃশ্যমান হতে চলেছে প্রায় 1 কিলোমিটার সেতু। এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজয়ীদের নমনীয় হতে হবে, মন্তব্য 14 দলের শরিকদের। জোটে কোনো বিভ্রান্তি নেই, দাবি নাসিমের। এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে, তারপরও কোনো কোনো মৃত্যু রেখে যায় অপূরণীয় শূন্যস্থান। মুক্তিযোদ্ধা, সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে এমনই শূন্যতা এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোরে মারা যান তিনি। তার মৃত্যুর খবরে রাজধানীর আফতাবনগরে তার বাসায় ছুটে যান দীর্ঘদিনের সহযোদ্ধারা। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কাল সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে মরদেহ। ঢাকা বরিশাল নৌ রুটের মিয়ারচর চ্যানেলের পুরো 4.5 কিলোমিটার পথ অতিরিক্ত 38 মিটার চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। রুটটি ড্রেজিংয়ের দুর্নীতি নিয়ে সময় সংবাদে খবর প্রচারের পর সরেজমিনে পরিদর্শন শেষে আজ এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। ড্রেজিং চলাকালে মিয়ারচর রুটটি বন্ধ থাকবে। বরিশাল থেকে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন মাহমুদুন নবী। ঢাকা বরিশাল নৌপথের মিয়ারচর চ্যানেলের ড্রেজিংয়ের দুর্নীতির কারণে নাব্য সংকটের সমাধান না হওয়া নিয়ে সময় সংবাদে খবর প্রচারের পর মঙ্গলবার সকালে সরেজমিন পরিদর্শনে আসেন বিআইডব্লিউটি এর প্রতিনিধি দল। বরিশাল বন্দর থেকে তাদের সঙ্গে প্রায় 40 কিলোমিটার দূরে ওই চ্যানেলে যায় সময় সংবাদও। ড্রেজিংও করলো, সরকারের টাকাও গেল, কিন্তু আমরা সুফল পাইলাম না। ভবিষ্যতে এই চ্যানেল বন্ধ হয়ে যায়, বরিশাল দক্ষিণ মল কোনো জাহাজে চলাচল করবে না, সেই পরিস্থিতি এখন হয়ে গেছে। মিয়ারচর চ্যানেলে ঢুকতেই চোখে পড়ে নাব্য সংকটের কারণে একটি মালবাহী নৌযান বাঁশ দিয়ে নদীর গভীরতা মেপে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। লঞ্চ মালিক ও মাস্টারদের দাবি, ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী ও মালবাহী নৌযানগুলো মূলত মেঘনা নদী থেকে মিয়ারচর নৌ চ্যানেলের প্রবেশ মুখের দুপাশে দুটি চর ও নাব্য সংকটের কারণে প্রায় হাজার হাজার যাত্রী নিয়ে তাদের এখানে আটকে যেতে হয়। এই যে ডান পাশে জামে মার্কাতেছেন না, এই ডানের আপনার 2-5 হাত যদি ডান পাশে চলে যান তাহলে জাহাজ থেকে যাবে। এই ছোট কাটিং করে দেয়, সোজা করে দেয় চ্যানেলটা, তাইলে আর কোনো সমস্যা নেই। এর কিছু সময় পর পরিদর্শনে আসা প্রতিনিধি দলের সামনেই নাব্য সংকটের কারণে মিয়ারচর নৌ রুটের মূল চ্যানেলে আটকে যায় একটি বাল্কহেড। এ সময় চওড়া ও গভীরতা নিয়ে লঞ্চ মাস্টারদের সঙ্গে বিতর্কে জড়ায় রুটটির দায়িত্বে থাকা প্রকল্পের কর্মকর্তারা। তারা যে ড্রেজিং করছে আর যে মার্কাবাতি দিছে সেটা জাহাজ চলাচল উপযোগী না। এই জায়গাতে কোনোভাবেই 300 ফুট জাহাজ চলাচল করা সম্ভব না, ক্রসিং করাও সম্ভব না। ড্রেজিংয়ে দুর্নীতির বিষয়ে কিছু না বললেও প্রকল্প পরিচালক জানান নৌ চ্যানেলটি আরও চওড়া করা প্রয়োজন।
পুরো রুটটি আরও 38 মিটার বাড়ানো হবে বলেও জানান তিনি। কয়েকটা মোড়ে জাহাজ চলাচল করতে একটু সমস্যা হচ্ছে এবং মুখেও সমস্যা হচ্ছে। এটা আসলে 76 মিটারের অতিরিক্ত লাগবে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। আমরা যারা কমিটিতে আসছি তাদের কাছেও প্রতীয়মান হয়েছে। এই 76 মিটারের স্থলে আরও 38 মিটার যোগ করব। ড্রেজিংয়ের সময় মিয়ারচর রুটটি বন্ধ থাকায় প্রায় 15 থেকে 25 দিন বিকল্প হিসেবে কালীগঞ্জ রুটটি ব্যবহার করতে হবে নৌযান চালকদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, বরিশাল। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে মন্ত্রীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নতুন সরকারের অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম সভায় একথা বলেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যে কোনো মূল্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধরে রাখতেও মন্ত্রী পরিষদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন সরকারের প্রথম এবং চলতি অর্থ বছরের 15তম একনেক সভা। সরকার গঠনের পর মন্ত্রিপরিষদে এসেছে রদবদল, তাই অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতেও নতুন মুখ। মঙ্গলবার সকালে শুভেচ্ছা বিনিময়ের পর একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় বৈঠক। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিগত সরকারের শেষ সময়ে অনেকগুলি প্রকল্প আমরা খুব দ্রুত পাশ করে গেছে। আমি চাই যে প্রকল্পগুলি আমরা গ্রহণ করেছি সেগুলি দ্রুত বাস্তবায়ন শুরু করা এবং সেটাতে যথাযথভাবে হয় সেটার উপর নজরদারিটাও বাড়াতে হবে, কারণ যত বেশি নজরদারি বাড়বে কাজের গতি এবং কাজের মান তত বেশি ভালো হবে। আর সেই সাথে সাথে আগামী দিনের জন্য আমরা যে আবার যে 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আমরা ক্ষমতা আসলাম, সরকার গঠন করলাম এবং আপনারা নিশ্চয়ই দেখছেন একটা মন্ত্রিপরিষদ একটু নতুনভাবে ঢেলে সাজিয়েছি। কাজেই আমরা চাই যে আমাদের যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা যদি আমরা অর্জন করতে পারি। বৈঠকে অনুমোদনের জন্য আলোচনার টেবিলে 9টি প্রকল্প আনে পরিকল্পনা কমিশন। প্রায় 3 ঘন্টা আলোচনার পর চূড়ান্তভাবে কমিটি 8টি প্রকল্পের অনুমোদন দেয়। এ সময় যে কোনো প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ মান নিশ্চিতে কড়া নজরদারি রাখতেও পরিকল্পনা কমিশনকে নির্দেশ দেন একনেক সভাপতি। আমাদের প্রবৃদ্ধি আমরা 7.86 ভাগে উন্নীত করতে পেরেছি, এটা আমাদের ধরে রাখতে হবে এবং সামনে আরও এগিয়ে যেতে হবে। সে কথা মাথায় রেখেই আমাদের প্রকল্প বাছাই করা এবং প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এই দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, যেন আমরা আমাদের দেশকে যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কারণ আমরা প্রেক্ষিত পরিকল্পনা করেছি, আমরা 2021 সালে স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী পালন করবো, তার মধ্যে আমরা ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশ বা আমরা উন্নয়নশীল দেশ এখন, কিন্তু এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এটা ধরে রেখে বাস্তবায়ন করে আমাদের উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এছাড়া বিদ্যমান শিল্প কারখানার পাশাপাশি নতুন করে তৈরি হতে যাওয়া সব ধরনের শিল্প কারখানায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন বাধ্যতামূলক করতেও একনেক সভায় নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির 27.45% বাস্তবায়ন হয়েছে। নির্বাচনের কারণে বাস্তবায়নের হার কিছুটা কম বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে একথা বলেন তিনি। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে যাত্রাবাড়ি ডেমরা মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, পিপিআর রোগ নির্মূল ও খুরা রোগ নিয়ন্ত্রণ, দারিদ্র্য বিমোচনে পুষ্টি সমৃদ্ধ শস্য উৎপাদন ও বাজারজাতকরণ, 6টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন, গোপালগঞ্জ বেসিক শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্প। যে বছরটা আমরা শেষ করলাম 18 ডিসেম্বর 31 পর্যন্ত আমাদের এডিপি বাস্তবায়নের হার 27.45%। টাকার মানে 49,645 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি অনুশাসন আছে, জলাভূমি, নদী, নালা, পুকুর পুষ্করিণী যদি বলতে চান, এইগুলা কোথাও ভরাট করা যাবে না। দীর্ঘ 6 মাস পর কাল বসছে স্বপ্নের পদ্মা সেতুর 6ষ্ঠ স্প্যান। আগের 5টির সঙ্গেই জাজিরা প্রান্তে বসানো হবে এটি। স্প্যানটি মাওয়ার ইয়ার্ড থেকে সকালে রওনা হয়ে বিকেলে জাজিরা প্রান্তের নির্ধারিত পিলারের কাছে পৌঁছায়। এটি বসানো হলে একসঙ্গে দৃশ্যমান হবে প্রায় 1 কিলোমিটার সেতু। সবকিছু প্রস্তুত থাকলেও শুকনো মৌসুমে নদীর নাব্য সংকটের কারণে স্প্যান বসাতে সময় লাগছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের।
নদীর জাজিরা প্রান্তে আগের 5টি স্প্যান মিলে বর্তমানে দৃশ্যমান 750 মিটার পদ্মা সেতু। কাজ শুরুর পর 2017 সালের 30 সেপ্টেম্বর নদীতে 37 এবং 38 নম্বর পিলারে বসানো হয়েছিল প্রথম স্প্যান। এরপর ক্রমান্বয়ে জাজিরা প্রান্তের দিকে এগিয়ে গত বছরের জুন মাসে সবশেষ 42 নম্বর পিলারে পঞ্চম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পাড়ের সাথে সংযোগ ঘটে পদ্মা সেতুর। ফলে 6টি পিলার মিলে একটি মডিউলের কাজ পুরো শেষ হয়। প্রথম স্প্যানটির সাথে এখন 36 ও 37 নম্বর পিলারের মধ্যে বসানো হবে ষষ্ঠ স্প্যান। এ দুটো পিলারে যে স্প্যানটি বসবে মাসখানেক আগে থেকেই ধূসর রং করা শেষে সেটি অপেক্ষমান রাখা হয় মাওয়া ইয়ার্ডের বাইরে। মঙ্গলবার সকালে শুরু হয় এটিকে প্রায় 5 কিলোমিটার দূরে জাজিরা প্রান্তে নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ। প্রায় 3000 মেট্রিক টন ওজনের 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি পরিবহন করছে 3600 মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন। নদীতে পলি জমে তলদেশের গভীরতা কমে যাওয়ায় ড্রেজিং করে নদীর গভীরতা বাড়াতে হয়েছে বলে স্প্যান বসানোর এই বিলম্ব বলছেন সংশ্লিষ্টরা। ড্রেজিং এর জন্য আমাদের সমস্যা হচ্ছে, এত বেশি পলি পড়ে গেছে, আমাদের যে চ্যানেলটা আমরা তৈরি করছিলাম অ্যালং দা আমাদের অ্যালাইনমেন্ট সেটা ভরে গেছে। প্রায় 4 মিলিয়ন কিউবিক মিটার অতিরিক্ত মাটি এবার বসছে। আমরা এখন ছোট বড় 15টা ড্রেজার লাগিয়েছি। ড্রেজারটা আছে খুবই পাওয়ারফুল ড্রেজার, হাই ভলিউম ড্রেজিংয়ের জন্য এবং কম্পিউটার কন্ট্রোল। একবার যদি আমি সেকশন বলে দিই যে এটা ড্রেস করতেই থাকবে, বলে আসতেছে যে আরও সফিস্টিকেটেড ড্রেজার যেটা এত পাওয়ারফুল দরকার নাই, কিন্তু একটু আস্তে আস্তে কাটতে হবে। এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 63 ভাগ। সেতুতে ষষ্ঠ স্প্যান যোগ হলে সেখানে আরও এক ধাপ অগ্রগতি হবে। দীর্ঘ 6 মাসের অপেক্ষার অবসান হচ্ছে। জাজিরা প্রান্তে আগের 5টি স্প্যানের সঙ্গে মাওয়া প্রান্তের দিকে এগিয়ে বসানো হবে এই স্প্যানটি। প্রস্তুত করা হয়েছে 36 নম্বর পিলারটিও। ফলে একসঙ্গে দৃশ্যমান হবে 900 মিটারের পদ্মা সেতু। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সন্ধ্যার সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে শূন্যরেখায় 4 দিন অবস্থানের পর 31 রোহিঙ্গাকে ফেরত নিয়েছে বিএসএফ, নিশ্চিত করল বিজিবি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী 28 ফেব্রুয়ারি। একই দিনে ভোট হবে 2 সিটির নবগঠিত 36টি ওয়ার্ডের কাউন্সিলর পদেও। সন্ধ্যায় কমিশন বৈঠক শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। এছাড়া 8 বা 9 মার্চ উপজেলা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। বিকেল 3টায় বেশ কিছু এজেন্ডা নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ইসি সচিব ও নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উত্তর সিটি উপনির্বাচন ও উপজেলা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন ইসি সচিব। তিনি জানান, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে 18 মার্চ, তৃতীয় ধাপে 24 মার্চ, চতুর্থ ধাপে 31 মার্চ এবং পঞ্চম ধাপ অনুষ্ঠিত হবে রমজান মাসের পরে। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন 30 জানুয়ারি। এদিকে সৈয়দ আশরাফের মৃত্যুতে কিশোরগঞ্জ 1 আসনেও 28 ফেব্রুয়ারি পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান ইসি সচিব। দক্ষিণে 18টি ওয়ার্ডে এবং উত্তরে 18টি ওয়ার্ডে এবং মেয়র পদে 0 আসনে উপনির্বাচন। এটাও ভোট গ্রহণের তারিখ 28 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তবে এখানে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 30 জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 2 ফেব্রুয়ারি আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 9 ফেব্রুয়ারি শনিবার। ভোট গ্রহণের তারিখ 28 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন 5টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপটা অনুষ্ঠিত হবে মার্চের 8 অথবা 9 তারিখ, আর দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ বিভিন্ন পর্যায়ক্রমে 7 দিন 8 দিন পর এগুলো সিদ্ধান্ত গৃহীত হবে। উপজেলা নির্বাচনে যাওয়া না যাওয়া বিএনপির একান্ত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর মতিঝিলে সাংবাদিকদের একথা বলেন তিনি। সংসদ নির্বাচনে পরাজয়ের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রলাপ বকছেন বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিবের মুখে শোচনীয় ব্যর্থতার প্রলাপ। এই সরকারের আমলে এমনও হয়েছে যে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল। ইভেন সর্বশেষ যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানেও সিলেটে তারা জয়লাভ করেছে। এখন কী কারণে তারা সামনে উপজেলা নির্বাচনে অংশ নেবে না,
এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 30শে ডিসেম্বরের নির্বাচনের জন্য আওয়ামী লীগকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। দুপুরে ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সরকারের অধীনে কোনদিন সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ এরা ইতিমধ্যে গণশত্রুতে পরিণত হয়েছে এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা কোনোদিনই জনগণের মতামতকে প্রাধান্য দেবে না। যারা আজকে আমার গণতন্ত্রকে লুট করে নিয়েছে, ভোটের অধিকারকে লুট করে নিয়েছে, আমার মা বোনের ইজ্জতকে নষ্ট করেছে, আমার ভাইদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে, তাদেরকে ক্ষমা করা যাবে না। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজয়ীদের নমনীয় হতে হবে বলে মন্তব্য করেছেন 14 দলের শীর্ষ নেতারা। বিকেলে রাজধানীতে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্মবার্ষিকীর আলোচনা সভায় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, 14 দল আছে এবং থাকবে, কোনো বিভ্রান্তির সুযোগ নেই। আমি তার জীবনীকে এখানে জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো একই মঞ্চে 14 দলের নেতারা। জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় ঘুরে ফিরে উঠে আসে সমসাময়িক রাজনীতির নানা ইস্যু। নির্বাচনের পর আওয়ামী লীগ ও 14 দলের শরিকদের টানাপোড়েন নিয়ে মুখ খোলেন জাসদ আম্বিয়া অংশের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল। ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, আদর্শিক রাজনৈতিক সমঝোতায় এখনো প্রাসঙ্গিক 14 দল। এ ধরনের বিজয় স্বাভাবিকভাবেই আমাদেরকে আত্মম্ভরী করে তোলে এবং ক্রমাগত আমাদের নিজের মনের মধ্যে এক কেন্দ্রিক চিন্তা সেটা দাঁড়িয়ে যায়। আমি তাই বিশ্বাস করি যে আজকে এই বিজয়কে যদি সত্যিকার অর্থে সুরক্ষা করতে হয়, তবে আমাদেরকে অবশ্যই নিজের দিকে ফিরে তাকাতে হবে। হত্যা করার সময় পুরোনো আওয়ামী লীগের পেছে হত্যা করেনি, মাথাটাকে হত্যা করার চেষ্টা করেছে। বিকজ এই মাথাগুলোর এক্সপিরিয়েন্স ছিল, যেই এক্সপিরিয়েন্স বিপদের সময় সংগঠনকে টানতে পারত। পরে অনুষ্ঠান সভাপতি এবং জোট মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, 14 দলে কোনো বিভ্রান্তি নেই। কোনো বিভ্রান্তি নয়, কোনো সংশয় নয়। 14 দল ইনশাল্লাহ আছে এবং চিরদিন থাকবে ইনশাল্লাহ। শেখ হাসিনার নেতৃত্বে তার পিছনে থাকবে ইনশাল্লাহ। প্রধান আলোচকের বক্তব্যে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ নতুন মন্ত্রী পরিষদের সাফল্য কামনা করেন। একদিন তো আমাদের জায়গা ছেড়ে দিতেই হবে। একজাক নতুন সংসদ সদস্য দিয়ে কমিটি করা হয়েছে। আমি বিশ্বাস করি নতুন মন্ত্রিসভা সেই অভিজ্ঞতা অর্জন করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাপ্ত করবে। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ পুনর্গঠনে শহীদ নেতা এম মনসুর আলীর অসামান্য ভূমিকার স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ এবং 14 দলের নেতারা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এতে টেলিভিশন সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হচ্ছে বলে জানান মন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে এমন তথ্য জানান তিনি। নবম ওয়েজ বোর্ডের মাধ্যমে যাতে সংবাদপত্রের যারা কাজ করেন তাদের বেতন ভাতা দিই যাতে নিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা এই কাজটি দ্রুত শুরু করেছি। আলোচনান্তে আমরা সারসংক্ষেপটি মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করব। প্রস্তাব এসেছিল যে নবম ওয়েজ বোর্ডে শুধুমাত্র সংবাদপত্রকে ইনক্লুড করা হয়েছে, এখানে টেলিভিশন ইনক্লুডেড নয়। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ, আর এই স্বপ্ন পূরণে কাজ করবে আগামী নতুন প্রজন্ম। সকালে রাজধানীর কামরাঙ্গীর চরে শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে কথা বলেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর বাদ্যের তালে তালে কুচকাওয়াজ পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও দেশের গৌরবময় নানা ইতিহাস তুলে ধরেন শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছাত্রছাত্রীদের জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। গৌরব অক্ষুণ্ণ রাখিব, প্রকৃত সকল ক্ষেত্রে আমরা উন্নয়নের শীর্ষে যেতে চাই, উন্নত বিশ্বের সাথে তাদের সমকক্ষ হতে চাই, আমরা পিছিয়ে থাকতে চাই না। এই অবস্থায় আমাদেরকে পৌঁছতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2041 সালে উন্নত দেশের যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন পূরণের
সবচাইতে বড় সারথি হবে আমার এই নতুন প্রজন্মের সন্তানরা তোমরা। শিক্ষকদের বলবো, অভিভাবকদের বলবো মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ যাতে প্রত্যেকটা সন্তান, আমাদের নতুন প্রজন্মের সন্তানরা তাতে ধারণ করে। 2 দফায় ইজতেমা আয়োজন করতে হবে সরকারের এমন পরিপত্র চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিটের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন উচ্চ আদালত। দুপুরে বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন। শুনানিতে আদালত বলেন, ইজতেমার মতো বিষয় আদালতে নিয়ে আসা লজ্জাজনক। দুপক্ষকে আন্তরিকতার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানেরও পরামর্শ দেন আদালত। তাবলিগ জামায়াতের মধ্যে মাওলানা সাদ ও জোবায়েরপন্থীদের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরে। এই দ্বন্দ্ব সংঘাতে রূপ নেওয়ার পাশাপাশি নির্বাচনের কারণে এবার পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি বিশ্ব ইজতেমা। বিরোধ মেটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক হলেও এখনও সুরাহা হয়নি। সন্ধ্যার সময় আরও থাকছে। মৌসুমের সবচেয়ে ভয়াবহ তুষারপাতের কবলে কানাডা। যুক্তরাষ্ট্রে দুদিনে 7 জনের মৃত্যু, উন্নতি হয়নি ইউরোপ পরিস্থিতিরও। মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানের পর নতুন কৌশলে বিক্রিতে নেমেছে সিন্ডিকেটগুলো। লোকচক্ষুর আড়ালে কেনাবেচায় ব্যবহার করা হচ্ছে পথ শিশুদের। এছাড়া যেসব এলাকায় গত বছর অভিযান চালানো হয় সেই এলাকায় ফের চড়া দামে বিক্রি হচ্ছে মাদক। এ বিষয়ে জিরো টলারেন্স নীতির ওপর আবারও জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেলিয়া সুলতানার রিপোর্ট। আগে প্যাথেড্রিন 5 থেকে 600 টাকায় মিলত, এখন দাম 2000 থেকে 2200 টাকা। অভিযানের পর বেড়েছে দাম, কিন্তু বন্ধ হয়নি বেচাকেনা। মালের মধ্যে শেয়ারিং হয়েছে, আমি আবার সুই পাল্টা নিলাম। না তারপরও তো শেয়ারিং হয়েছে। গত বছরের মে মাসে রেল লাইন ধরে চালানো হয় মাদক বিরোধী অভিযান। আটকও হয় 1/2 কিছুদিন যেতেই একই স্পটে আবারও শুরু হয় মাদক বেচাকেনা। অভিযানের সময় গ্রেপ্তারকৃতরা জামিনে বেরিয়ে করছে একই কাজ। 3 দাম 1 2 3 2200 টাকা, 2000 টাকা থেকে 2200 টাকা, আগে 100 টাকা করে ছিল। টিটিপাড়া কমলাপুর এলাকায় গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে পথ শিশুদের ব্যবহার করে বিক্রির কাজ চালাচ্ছে মাদক ব্যবসায়ীরা। একই অবস্থা তেজগাঁও ও কারওয়ান বাজারের আশেপাশের এলাকায়। রেল লাইনের আড়ালে আবডালে চলছে লেনদেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, গত বছরের অভিযানে 13,500-এর বেশি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে 15,000-এর বেশি। নতুন আইনের মৃত্যুদণ্ডের বিধান মাদক নিয়ন্ত্রণে আরো ফলপ্রসূ হবে বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক। একজন মাদক ব্যবসায়ী যদি আমাদের এখানে সক্রিয় থাকে, আমাদের সক্রিয়তা বন্ধ হবে না। তাকে না ধরা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। অভিযান আরও জোরদার হবে, আমাদের আরও কঠিন অভিযান আমরা পরিচালনা করব। যারা মাদক ব্যবসায়ী তাদেরকে আমরা স্বস্তিতে থাকতে দেব না। অন্যদিকে মাদক নিয়ন্ত্রণে এবারও জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সংস্থাগুলোকে আরো শক্তিশালী করার উপর জোর দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেটা আমরা জিরো টলারেন্স নীতিতে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি বেসিসে আমরা এই মাদক নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাব এবং কাজ করে যাচ্ছি অলরেডি। আমরা আমাদের আগেও বলেছি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা শক্তিশালী করেছি, আমাদের বিজিবিকে আমরা আরও শক্তিশালী করেছি। আমাদের কারাগারগুলোতে যারা নাকি সারেন্ডার করছে 130 আছে আমাদের এই মাদক ব্যবসায়ী কিংবা মাদকের অপরাধী। এছাড়া মাদকের অনুপ্রবেশ ঠেকাতে নৌ ও স্থল সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার ও পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তার উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশে আনুষ্ঠানিকভাবে মোবাইল হ্যান্ডসেটের ন্যাশনাল ডাটাবেজ চালু করল সরকার। এই সেবা চালুর ফলে হ্যান্ডসেটের IMEI নাম্বার লিখে 16002 নম্বরে SMS করে হ্যান্ডসেটটির বৈধতা বিষয়ে নিশ্চিত হতে পারবেন গ্রাহক। IMEI নাম্বার ব্যবহার করে হারিয়ে যাওয়া হ্যান্ডসেট তাৎক্ষণিকভাবে লক করে দিতে পারবে BTRC। বর্তমানে দেশে প্রায় 10 কোটি হ্যান্ডসেটে 15 কোটির বেশি সিম ব্যবহার করছেন গ্রাহকরা। 2018 সালে 2 কোটি 76 লাখ হ্যান্ডসেট বৈধভাবে দেশে এসেছে। অথচ প্রতি বছর দেশে প্রায় 3.5 কোটি হ্যান্ডসেট বিক্রি হচ্ছে। ফলে হিসেবের বাইরেই থেকে যাচ্ছে বিপুল সংখ্যক আমদানি করা মোবাইল ফোন। এতে বছরে প্রায় 1000 থেকে 1200 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এ পরিস্থিতিতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মোবাইল হ্যান্ডসেটের ন্যাশনাল ডাটাবেজ চালু করল সরকার। এখন মূলত আপনি হ্যান্ডসেট কেনার আগে দেখে নিতে পারছেন হ্যান্ডসেটটা লিগালি ইম্পোর্টেড কিনা। KYD মানে হচ্ছে নো ইওর ডিভাইস, তারপরে স্পেস, তারপরে হচ্ছে IMEI নাম্বার 15 ডিজিট, তারপরে আপনি 16002 তে পাঠিয়ে দেবেন।
এ হচ্ছে পুরো প্রসেসটা। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মোবাইল আমদানিকারকরা। এই সিস্টেমের কারণে কিন্তু অসৎ ব্যবসায়ীরা মার্কেটে থাকতে পারবে না। এই অসৎ ব্যবসায়ীরা শুধু আমাদের জাতীয় নিরাপত্তার মধ্যে হুমকি না, তারা এই দেশের টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, মানি লন্ডারিং করছে, অনেক কিছু করছে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, মোবাইল ফোন সংক্রান্ত অপরাধ রোধে খুবই কাজে দেবে IMEI নাম্বার। স্যাট যদি চুরি হয় তাহলে উদ্ধার করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে বেশি সহায়তা করতে পারবে। স্যাট সিম থেকে শুরু করে এবং তার সাথে সংশ্লিষ্ট যে উপাত্তগুলো দরকার সবগুলো সংগ্রহ করতে পারবো। অতএব সেইটা কিন্তু আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা বড় টুল হিসেবে ব্যবহৃত হতে পারবে। BTRC জানিয়েছে, এই কার্যক্রমের দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হওয়ার পর ন্যাশনাল ডাটাবেজের বাইরে থাকা হ্যান্ডসেট নিবন্ধনের কাজ শুরু হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত 31 রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে BSF। সকাল 11:30টার দিকে তাদের ফিরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেন 25 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম কবির। তিনি জানান, গত 18 জানুয়ারি রাতে 31 রোহিঙ্গাকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে BSF। এ সময় বিজিবি বাধা দিলে 17 জন শিশু সহ 31 রোহিঙ্গা দুদেশের শূন্যরেখায় অবস্থান নেয়। বিষয়টি সমাধানে বিজিবি ও BSF এর মধ্যে একাধিক বৈঠক হলেও সমাধানে আসতে পারেনি কোনো পক্ষ। এক পর্যায়ে আজ সকালে তাদের ফিরে নেয় BSF। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মন ভাঙা গানে কাঁদিয়ে চলে গেলেন মুক্তিযোদ্ধা, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সাংস্কৃতিক অঙ্গনের শোক, সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনে কাল নেওয়া হবে শহীদ মিনারে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন 28 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 30 জানুয়ারি, জানালেন ইসি সচিব। সময় সংবাদে দুর্নীতির খবর প্রচারের পর ঢাকা বরিশাল নৌরুটের মিয়ারচর চ্যানেল আরও 38 মিটার ড্রেজিংয়ের সিদ্ধান্ত, চ্যানেল পরিদর্শনের প্রতিনিধি দল। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে 8টি প্রকল্প অনুমোদন। এবং কাল বসছে পদ্মা সেতুর 6 নম্বর স্প্যান, নেওয়া হয়েছে মাওয়া থেকে জাজিরা প্রান্তে। দৃশ্যমান হতে চলেছে প্রায় 1 কিলোমিটার সেতু। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।